আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার ব্যানার এবং হেডলাইন দেখছেন যে আমি বলছি যে আওয়ামী লীগ একটু ধৈর্য ধরো। কথাটা কেন বলছি জানেন? শুধু আওয়ামী লীগকে না, আওয়ামী লীগ এবং তার ভাতৃপ্রতিম সংগঠন যারা আছে, ভাতৃপ্রতিম সংগঠন এবং এদের সকলকে, সকল তৃণমূলের নেতাকর্মীদেরকেও আমি বলছি, যদিও হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি কে, আপনি এটা বলার। শুভচিন্তক হিসেবে বলছি, আওয়ামী পরিবারের একজন সন্তান হিসেবে বলছি, আওয়ামী লীগের দালাল হিসেবে বলছি, বঙ্গবন্ধুর দালাল হিসেবে বলছি। আমার কোনো চাহিদা নেই বাংলাদেশে কালকে যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে আমি যে মন্ত্রী হব না, বা আপনার কষা জাহিদের মতন আমি যে উপদেষ্টাও হব না, কোনো নেতাও হব না, ওরকম কোনো ইচ্ছা আমার নেই। এতদিন হয়নি, আর এখন শেষ বয়সে মৃত্যুর আগে হওয়ার কোনো ইচ্ছা নেই। আপনাদের কাছে শুধু অনুরোধ এটা কি জানেন, যে একটু ধৈর্য ধরেন। যেমন দেখেন 12 তারিখে যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনের কয়েকদিন আগে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছিলেন কি, যে কেউ ভোট কেন্দ্রে যাবে না, নো ভোট নো ভোট। যে ব্যালেটে নৌকা নাই সেই ব্যালেটে ভোট নাই। কিন্তু মজার জিনিস ছিল, নেত্রী কিন্তু বলেন যে নির্বাচন প্রতিহত করেন। যদি প্রতিহত করার কথা বলতো, আমরা কিছু না পারলে অন্তত 150 কেন্দ্র তো জ্বালাইতে পারতাম সারা বাংলাদেশে। একদম কিচ্ছু না পারলে 150 কেন্দ্র জ্বালাইতে পারতাম না? পারতাম। এতে কি লাভ হইতো? আমাদের আরো 2-4-5 হাজার ছেলে পেলে ধরা খাইতো, হয়তো 2-4-10 জন আরো মারা যাইতো, এই তো। কিন্তু যেই টেকনিকে নেত্রী খেলে দিলেন, বাংলাদেশের 75% লোক সেই টেকনিকটাই ফলো করলেন, সকলে ঘরে বসে গেলেন, ভোট দিতে যায় নাই। রাইফেল বন্দুক মাইকিং করেও মানুষকে নেওয়া যায় না ভোট কেন্দ্রে। এরপরও তথাকথিত একটা ভোট হয়েছে, সেখানে এখন ক্ষমতার আসনে বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া, এবং উনি বসার সাথে সাথে কি হয়েছে দেখেন, সারা বাংলাদেশে আকাশ বাতাস, নদী নালা, খাল বিল, পশু পাখি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সব জায়গায় এখন তারেক জিয়া তারেক জিয়া। তো এই হাইপটা বা এই সিস্টেমটা এটা আরো 1-1.5 মাস থাকবে। কারণ এখন যেখানেই যাবে তারেক জিয়া, সেখানেই তারেক জিয়া, লক্ষ কোটি মানুষ দেখবেন। এদের মধ্যে 2-4% নর্মাল লোক, 50% ধরেন বিএনপির লোক, 30% ধরেন আম জনতা, সাধারণ লোক, এরা সবাই দাঁড়াবে। এরা সবাই কিন্তু ভোট দিছে তা না, তো এখন একটা ওই যে জোয়ারের কারণে এটা বলবে। যেমন ধরেন ইউনূসের এই 18 মাসের এই অত্যাচারের কারণে মানুষ মুখ ফুটে বলতে পারুক আর না পারুক, সবাই কিন্তু চিন্তা করছে যে আগেই ভালো ছিলাম, এটা একটা জোয়ার ছিল। তো আমার কথা হচ্ছে, আমরা এই 18-19 মাস কেয়ামত গেছে আওয়ামী পরিবারের উপরে, সমস্ত আওয়ামী পরিবারের উপরে এবং বাংলাদেশের জনগণের উপরে। সেই কেয়ামতটা ধাক্কায়া মাক্কায়া আমরা পুলসেরাতের কাছাকাছি আসছে, পুলসেরাতের কাছাকাছি চলে আসছে। এখন যে নির্বাচন হয়েছে, ওই যে বললাম আপনাকে, এখন চতুর্দিকে এটা, এরপরে এখন নির্বাচনটা হয়েছে, ভাই নির্বাচনে বিএনপি জিতছে, আমরা জিতছি? আমরা জিতি নেই। পঞ্চগড়ে আমাদের একটা অফিস খুলে দেওয়ার পরে মনে যেন এটা অ্যালার্জির মতো সারা বাংলাদেশে ছেড়ে গেছে। কোনো জায়গায় যে 4 জন, কোনো জায়গায় 5 জন, হেলমেট পইরা, ওই মাস্ক পইরা, চেহারা ঢাইকা, হঠাৎ করে যায় ফজরের নামাজের পরপর একটু আলো ফুটছে, ওখানে যায় জয় বাংলা জয় বাংলা ফাতাকা লাগায় 10-12টা ছবি তুলে ফেসবুকে আমরা দখল নিয়েছি। কিন্তু পিছনে যদি একটু খেয়াল করেন, সবগুলো এখন তালা লাগানো আছে। আপনাদের কে বলছে ভাই এই দখলবাজির দেখাইতে? কোনো কথা আমার মাথায় ঢুকে না। কিন্তু আমার যেটা কথা, একটু যদি আপনারা খেয়াল করে শুনেন, যে আমাদের প্রায় এখন 60 থেকে 1 লক্ষ কর্মী সমর্থক আমার ভাই বোনেরা জেলখানায় আছে। ওদেরও প্রচন্ড দুর্দিন চলতেছে। এমন তো এই গতকালকেও ফেসবুকে একটা মেয়ে, সে বিভিন্ন সময় আওয়ামী লীগের কথা বলতে, সে গেছে 6 মাস ধরে জেলে, বাচ্চা মেয়ে, খবর নেওয়ার কেউ নেই, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছে তার জন্য। এখন 2-4 জন নাই মারছে, আমরা খবর নিচ্ছি, কিন্তু খবর নিবে কিনা জানি না, আর যদি নেয় তো ভালো কথা। এখন এরা জেলে আছে, তাহলে আমাদের এখন দরকার কি, যে একটা সরকার যেন তেন সরকার বসছে। প্রথম শর্ত হচ্ছে যে আইনের শাসন। তো আইনের শাসন 100% করবে এরকম বিশ্বাস তো করি না, 10% করুক। কোর্টগুলোতে আমাদের আইনজীবীরা যাক, চলতে থাকুক। এই যে সারা কোর্টে, সারা বাংলাদেশের যত প্রকার কোর্ট, সবগুলোতে আপনার বিচারক আছে, জামাতি বিচারক। এদেরকে বিএনপি নিঃস্বার্থে এদেরকে বের করে দিবে, এদেরকে বের করে দিক।
এদেরকে বের করলে একটা হবে, জামিন হইতে থাকবে। কারণ সমস্ত যত মামলা আছে পৃথিবীর কোনো আইনে এইভাবে আটকায় রাখতে পারে না, গুজুবি মামলা, গায়েবী মামলায় কিছুদিন আটকায় রাখতে পারে। সুতরাং আর আইনেই আছে এত মাস, বিচার বহির্ভূত এত মাস আটকায় রাখা যায় না। আইনে একটা কথা আছে কি জানেন, প্রয়োজনে 10 জন অপরাধী ছাড়া পেয়ে যাবে, একজন নিরপরাধীও শাস্তি পাবে না। এটা আইনের প্রথম শর্ত। এইসব শর্ত অনুযায়ী বা আইনের ফাঁক ফোকর দিয়ে আমাদের মিনিমাম 50-60% নেতারা তো বেরিয়ে আসবে। এবং বিএনপি ইমেজ ঠিক করার জন্য, বহির্বিশ্বে নিজেদের ইমেজ ঠিক করার জন্য হলেও তারা এখন আমাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করবে। কেস উঠায় নিবে না, কিন্তু জামিন দিবে। কারণ ওরা জানে যে জামিন দেওয়ার পর আপনি যাবেন কোথায়, জামিন দিলে আপনি তো বাসা বাড়িতে যাবেন, প্রয়োজন বোধ আবার ধরে আনবে আপনারে, সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু জামিন হবে। কারণ জামিন হওয়ার জন্য কি করতে হবে, জামিন হওয়ার জন্য তো পরিবেশটা তো একটু আমরা রাখতে হবে। আর তা না হলে দেখেন, আমরা এই যে এখন যে ভেঙ্গুলের বাসার মতো 3 জন 4 জন 2 মিনিটের জন্য দৌড়ে যাইয়া আমরা ওই আমাদের অফিস আমরা দখল নিয়েছি বলে মিছিল মিটিং একটা করে ভাইগে আসতেছি, ভাইগে আসার পরে কি দিতেছে, 2-4 জায়গায় পাবলিকে পিঠটা আবার আমাদের তুলে দিতেছে, কোথাও কোথাও টোকাই বাইর করে পিটতেছে, আর কোথাও কোথাও তো এরপরে যে ওই অফিসের ভিতরে আবার ঢুকে, পুরো অফিসের ভিতরে আবার ঢুকে আগুন জ্বালাইতেছে। তো লাভ হইতেছে কি? এখন বাকিরা এই যে জামাত, এনসিপি, এরা দেখাইতে পারবে, ওই যে দেখো বিএনপি, তোমরা একটু লিবারেল হইছো মাত্র, এই যে আওয়ামী লীগের যে অত্যাচার দেখতেছো, এই দেখো এরা এর আর কয়দিন পরে এরা কি করবে, যদি এদের রাজনীতি করার সুযোগ দেয় এরা কি করবে। আমরা নিজেদের পায়ে তো কুড়াল নিজেরাই মারতেছি। আমরা একটু ঠান্ডা হয়ে এত 19 মাস যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে আর 2-3 মাস একটু বসে দেখি না যে কি হয়। কারণ আমরা একটু ঠান্ডা থাকলে ওরা মনে করে যে এরা নাই, এটা মনে করে না, এরাও জানে যে আমরা কি চিজ, কিন্তু এরাও বলে যে নাই। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে যেখানে আছি কোনো না কোনোভাবে আমরা এলাকায় ফিরে যাওয়া। জেলখানা থেকে যারা বাইরে হবে এরা বাড়ি ঘরে যাবে, এরা বাড়ি ঘরে গেলে ওই রাতেই তাদের পিঠটা আবার পুলিশে দিবে না। কারণ ওইখানে একটা সিম্পেথি সবার জাগে। আশপাশে আপনার বাড়ির আশপাশে আপনি যদি খুব বেশি খারাপ না করে থাকেন, তাইলে আপনার বাড়ির আশপাশের লোকজন হলো দৌড়বে, এত বছর ধরে এটা 1.5 বছর জেল খেটেছে আর কি ভাই, একটু থাক। আমাদের কাম বাঘের মতো হইতে হবে। আপনি ইউটিউবে আজকে একটু সার্চ দিয়ে দেখেন বাঘ কিভাবে শিকার করে। দেখো 4 পা দিয়ে খুব সুস্থির ধৈর্যভাবে মাথাটা নিচে দিয়ে বসে থাকে, কিন্তু চোখ শকুনের চোখের মতো থাকে। তার সামনে খাওয়ার আসলেও সে নড়ে না, হঠাৎ করে জাম দেয়। আর সে যদি সারা বন যদি দাবড়ায় তো পশু পাখি সব যাইব গা। আপনি একটা পাখি ধরতে যাবেন তো আপনি খুব সতর্কতা আস্তে আস্তে যায় পাখিটা ধরতে পারবেন, কিন্তু আপনি যদি আগে থেকে ঠুস ঠাস মারতে যান সব আকাশ উড়ে গেছে, আপনার ধরা লাগবে না। অবস্থাটা সেম। এই যে আপনারা যেসব নেতাদের নাম দিয়া, আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, চাইলে আমি যে কেউ চাইলে আমি তারা পাঠাইতে পারবো। অমুক নেতার নির্দেশনায় আমরা পার্টি অফিস দখল করি। কি দখল করেছেন? পার্টি বাইরে দিয়ে তালা, আপনি বাইরে যাইয়া কোনো মতো একটা পোস্টার লাগাইয়া এরপরে 1 মিনিট স্লোগান দিয়া পতাকা, এই যে দলীয় পতাকা আর জাতীয় পতাকা ধৈর্য এমনি কাঁপতাছে, হেলমেট টেলমেট পরেও কাঁপতাছে ডরে, এরপরে ভাগতেছেন। লাভ কি ভাই? এই কাম লাভ কি? এই কাজ করে তো কোনো লাভ হবে না, এই কাজ করে বরঞ্চ আরো ক্ষতি করতেছেন। এই প্রথম আমরা উৎসাহ দিছি মিছিল করার জন্য কিছু কিছু, তো পরবর্তীতে দেখা গেছে কি জানেন, মিছিল সাগর পারে মিছিল করছে। আমার অঞ্চলে হাইওয়ে রোড, সাগরের উপর দিয়ে হাইওয়ে রোড, সেই রোডেও না, তার পাশে একটা বাইপাস রোড আছে যেটা সারাক্ষণ কোনো গাড়ি ঘোড়া, মানে 2-1টা টুকটাক গাড়ি ঘোড়া ছাড়া ওইখানের 3 কিলোমিটারের ভিতরে মানুষজন নাই। ওইখানে মিছিল করে ছবি তুলে ফেসবুকে দিছে, আমাদের নেতৃত্বে চিটাং শহরে মিছিল হয়েছে। লাভ আছে? কারে শুনাইছেন আপনি মিছিল? লাভ তো নেই। এই জন্যই বলি, এগুলা করে তখন কিন্তু অনেক নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে। আবার এখন যদি এগুলো দেখেন, আপনার আজকেও বিএনপির ছেলেপেলেরা কোথাও কোথাও আমাদের ছেলেপেলেরা মারছে অফিস উদ্বোধনের কারণ, এই অফিসের সামনে যে মিছিল মিটিংয়ে। এরপরে এনসিপির পোলামেন তো জ্বালাই দিছে। তো এদের হাতে আপনারা খেলা তুলে দিচ্ছেন। আপনারা আবার অলরেডি ঠান্ডা হয়ে গেছে মানুষ। আপনার আমার 17 বছরে কি হয়েছে না হয়েছে মানুষ এগুলো অলরেডি ভুলে গেছে। এখন মানুষ 17-18 মাসে ডাক্তার ইউনূস কি করছে সেইটা নিয়ে আলোচনা করতেছে। আগামী 3 মাস তারেক জিয়া কি করছে, কি হইতেছে, এগুলো নিয়ে আলোচনা করবে। আপনি এখন যে অফিস উদ্বোধন না করে এখন যে আপনার আশপাশে বাড়ির সবাইরে বুঝান
যে ভাই দেখছেন ইউনিটটা কি কি করে গেছে, আপনারা তো আওয়ামী লীগরা খারাপ কইছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে যে ন্যারেটিভ ওনারা তৈরি করেছিল, সেই ন্যারেটিভটা ঘুরান এখন। সেটা না ঘুরাইয়া আপনারা পাকনামি করতেছেন। এটা বুঝা হোক না বুঝা হোক, কারো ইন্ধন হোক, কারো তালে পইরা হোক করতেছেন। আমার কথার সাথে অনেকে হয়তো একমত হবেন না, তবে যারা একমত হবেন না বা আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে লিখে আপনারা জানাইতে পারেন। সাদরে গ্রহণ করব। আমার কোনো দুঃখ নেই সেটা গ্রহণ করার জন্য। তবে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর হস্তে একটু সহ্য করেন। আমি বলি আরো 2-3টা মাস সহ্য করেন। আমাদের যারা জেলখানায় আছে তাদের বেরিয়ে আসুক আস্তে আস্তে, কারণ তারা যত বেরিয়ে আসতে থাকবে, আমাদের যেসব ভাই বোন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে, তারাও যখন আস্তে আস্তে নিজের জায়গায় যেতে পারবে, আমরা আমাদের সব অফিসই খুলতে পারবো। কোনো অফিস বন্দি থাকবে না। এটা বন্দি রাখা যায় না। এখন কত হচ্ছে যে আমরা হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান সব ধর্মেই আছে। যেমন আমি নামাজ 5 ওয়াক্ত পড়লাম না, আমি জারগামি করলাম আর আমি চিন্তা করলাম বেহেশতে যাব। ওই হিন্দু ভাইয়েরা কখনো মন্দিরেই গেল না, ওনারা মনে করছে আগুন লাগাই দিলে আমি বেহেশতে। খ্রিস্টান ভাইয়েরা মনে করলো যে আমি সব করব কিন্তু আমি বেহেশতে যাব। এটা হয় না ভাই, কাজ তো করে আসতে হয়। শুধু আমি আগে এলাকাতে, আমার বাসা বাড়িতে আমি একটু যদি দাঁড়াইতে না পারি, আমি যদি দাঁড়াইতেই না পারি, তাহলে আমি যে অফিসের সামনে যাই পোস্টার একটা লাগাইয়া এমনি মিছিল করে কি লাভ? ফুটেজ খাওয়ার জন্য নাকি? এখন যে শূন্যতা আছে, নেতারা যে পালায় রয়েছে, এরা চুপ হয়ে রয়েছে, কথা বলতেছে না, তাদেরকে আবার আইনা জায়গা দেওয়ার জন্য যে অমুক ভাইয়ের নির্দেশ, তখন উনাই দেখাইতে পারবে যে দেখেন ম্যাডাম, আমার নির্দেশনায় ওই অফিসের সামনে আমার ছেলেপেলেরা অফিস খুলেছিল। না, আপনি অফিস খুলেন নাই। আর অফিস যদি খুলতে পারেন তাহলে বলবো হ্যাডাম থাকলে খুলে একটু বইসা দেখান যে আমরা অফিস খুলে আজকে থেকে আমরা বসে গেলাম, নড়বো না। সেটা পারবেন না, তাহলে অযথা যন্ত্রণা করতেছেন কেন? আপনি এগুলা কইরা বরঞ্চ এখন যেই ছেলেগুলা কিছু বাইরে আছে এগুলোর অন্য মামলায় ঢুকাবেন, যারা ভিতরে আছে তাদের বের হওয়া আরো লেন্দি হবে। তখন যাইয়া এই সরকার চিন্তা করে যে না, আমরা আগে কর্পোরেশন, উপজেলা সব শেষ করি, তারপরে হারামজাদাদের বাইরে দিব। আপনি কি করবেন? যদি 18 মাসে তো কিছু করতে পারেন নাই, এখন যদি এরা আরো 2 বছর বাইন্দা রাখে, আপনি কি করবেন? কিছু করার ক্ষমতা আছে আপনার? আপনি মনে করতেছেন যে আপনি বহুত কিছু তরাই ফেলবেন। 5ই আগস্টের পরে করেন নাই, 5ই আগস্ট করেন নাই কেন? তখন কেন উদ্বোধন করেন নাই? অফিস যাইয়া যা লেজ গুটাইয়া পালাইছিলেন কেন? এখন এগুলো করতেছেন। এই জন্য বলে একটু ধৈর্য ধরেন। নেত্রী কাউকে বলে নাই যে আপনারা অফিসে যান, অফিস দখল করে এভাবে মিছিল করেন না। এটা যারা বলতেছে ভুয়া ফটোকার্ড ছেড়ে ছেড়ে এটা বলতেছে। নেত্রীর যদি নির্দেশনা থাকে, নেত্রী সরাসরি গ্রুপে আইসা বলবেন যে আপনারা অফিস দখল করা শুরু করেন। নেত্রী তো নির্দেশনা দেন নাই। কার নির্দেশে, কোন ফুটেজ কোন নেতার নির্দেশে আপনি এই কাজগুলো করতেছেন ভাই? আমি বুঝি না। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউস এই চিঠি পাঠায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ট্রাম্পের ওই চিঠি তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায় যে ভাষা ব্যবহার করা হয়েছে তা বেশ ইঙ্গিতবহ। ট্রাম্প যখন একটি বিজয়কে ঐতিহাসিক বলেন এবং সেই সাথে সুনির্দিষ্ট প্রতিরক্ষা চুক্তির কথা স্মরণ করিয়ে দেন, তখন বুঝতে হবে ওয়াশিংটন এই মুহূর্তে ঢাকাকে তাদের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে দেখতে অত্যন্ত আগ্রহী। এই চিঠিটি এমন এক সময় এসেছে যখন বাংলাদেশ একটি দীর্ঘকালীন রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে নতুন করে পথ চলা শুরু করেছে। ট্রাম্পের এই বার্তায় মূলত 3টি প্রধান দিক ফুটে উঠেছে। প্রথমত, নতুন সরকারকে সমর্থন জানানো। দ্বিতীয়ত, বকেয়া প্রতিরক্ষা চুক্তিগুলোর স্বাক্ষরের মাধ্যমে সামরিক সম্পর্কের গুণগত পরিবর্তন আনা। এবং তৃতীয়ত, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের করা বাণিজ্য চুক্তিটি বাস্তবায়নে বর্তমান সরকারকে বাধ্য রাখা। অনেকে মনে করছেন এই চিঠিটি এক ধরনের কন্ডিশনাল গ্রিটিং বা শর্তযুক্ত শুভেচ্ছা, অর্থাৎ যুক্তরাষ্ট্র তার অত্যাধুনিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম সরবরাহের যে প্রতিশ্রুতি দিচ্ছে তার বিনিময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি আমূল পরিবর্তন প্রত্যাশা করছে। এটি স্পষ্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন অনেক বেশি লেনদেনমূলক আচরণ করছে, যেখানে প্রতিটি কূটনৈতিক বার্তার পেছনে একটি সুনির্দিষ্ট বাণিজ্যিক এবং প্রতিরক্ষা বিষয়ক কৌশলগত লক্ষ্য থাকে। ট্রাম্প তার চিঠিতে প্রতিরক্ষার সহযোগিতার বিষয়ে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, তারেক রহমান প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দিবে। প্রশ্ন হলো, বাংলাদেশের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে কি ধরনের অস্ত্র ও প্রতিরক্ষা চুক্তি আছে? বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্কের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এটি দীর্ঘকাল ধরে মূলত প্রশিক্ষণ, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবেলা কেন্দ্রিক ছিল। তবে ট্রাম্পের এই চিঠিটি এই সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বর্তমানে কোনো বৃহৎ আকারের অস্ত্র ক্রয় বা পূর্ণাঙ্গ সামরিক জোটের চুক্তি নেই, তবে উভয় দেশ বেশ কিছু প্রতিরক্ষার সংলাপ ও স্বল্প পরিসরের সহযোগিতার মাধ্যমে যুক্ত। 2014 সাল থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রায় $78.45 মিলিয়ন ফরেন মিলিটারি ফাইন্যান্সিং বা FMF এবং $14.5 মিলিয়ন ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা IMET সহায়তা প্রদান করেছে। এই সহায়তার আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য কাটার ভেসেল, সেনাবাহিনীর জন্য MRAP যান এবং বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি সংগ্রহ করেছে, কিন্তু এগুলো সবই ছিল খণ্ডকালীন এবং নির্দিষ্ট প্রজেক্ট ভিত্তিক। ট্রাম্প এখন যে নিয়মিত প্রতিরক্ষা চুক্তির কথা বলছেন তা এই খণ্ডকালীন সহযোগিতার কাঠামোকে একটি দীর্ঘস্থায়ী ও আইনগত ভিত্তি দিতে চায়। এখানে প্রশ্ন দেখা দিচ্ছে, বিগত বাইডেন সরকার যে দুটি অস্ত্র চুক্তি বাংলাদেশের আওয়ামী লীগ সরকার আমলে করতে ব্যর্থ হয়েছিল, সেগুলোকে এবার ট্রাম্প প্রশাসন করে ফেলতে চান বা করার ইঙ্গিত দিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে আকসা এবং জিসিমের চুক্তি দুটি বারবার আলোচনায় আসলেও তৎকালীন সরকার সেগুলো স্বাক্ষরে অনীহা দেখিয়েছিল। আকসা বা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট এবং জিসোমিয়া বা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট মূলত লজিস্টিক্স সাপোর্ট এবং তথ্য আদান প্রদান সংক্রান্ত দুটি চুক্তি, যা মার্কিন সামরিক হার্ডওয়্যার হস্তান্তরের পূর্ব শর্ত হিসেবে কাজ করে। আকসা চুক্তির মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী একে অপরের লজিস্টিক সুবিধা যেমন জ্বালানি, খাবার, মেরামত সরঞ্জাম এবং বন্দর সুবিধা ব্যবহার করতে পারে। এটি মূলত মার্কিন নৌবাহিনীকে বঙ্গোপসাগরে আরও সহজে বিচরণ করার সুযোগ করে দেবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 2002 সালে শ্রীলঙ্কার সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জিসুমিয়া হলো একটি অত্যন্ত সংবেদনশীল চুক্তি, যা গোপন সামরিক তথ্য এবং গোয়েন্দা তথ্যের সুরক্ষা নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র সাধারণত F-16 ফাইটার জেট বা অ্যাপাচি হেলিকপ্টারের মতো উচ্চমানের প্রযুক্তি বিক্রি করার আগে জিসমিয়ার স্বাক্ষর বাধ্যতামূলক করে থাকে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র যে 4টি সামরিক চুক্তি সই করেছে তার মধ্যে এটি অন্যতম। 2002 সালে ভারতের সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গিয়েছিলেন। তখন $100 কোটি সামরিক সরঞ্জাম কেনার চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। তারপর থেকে যুক্তরাষ্ট্র আকসা ও জিসুমিয়া এই চুক্তি দুটি করার জন্য বাংলাদেশের সাথে আলোচনা শুরু করেছিল। 2019 সালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তি দুটির খসড়া দেওয়া হয়েছিল বাংলাদেশকে। এরপর 2022 সালের মার্চে ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 8ম অংশীদারি সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দুটি অস্ত্র চুক্তির নথি হস্তান্তর করা হয়েছিল। কিন্তু 2023 সালের 10 আগস্ট তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসুমিয়া ও আকসা চুক্তি সই হবে না। তখন ভেস্তে গিয়েছিল মার্কিন বাইডেন প্রশাসনের উদ্যোগ। এরপর অধ্যাপক ইউনূসের আমলে যুক্তরাষ্ট্র সহ অনেকের সাথে অনেক গোপন চুক্তি হলেও এই চুক্তি দুটির কথা শোনা যায়নি। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন এখন এই চুক্তিগুলো করতে মরিয়া? এর কারণ মূলত ভূ রাজনৈতিক। 2025 সালে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে স্পষ্ট করা হয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব সংকুচিত করা ওয়াশিংটনের শীর্ষ অগ্রাধিকার। বাংলাদেশ যেহেতু ভারত মহাসাগরীয় অঞ্চলের এক কৌশলগত কেন্দ্রে অবস্থিত, তাই বাংলাদেশকে একটি সক্ষম সামরিক শক্তিতে রূপান্তর করে তাকে মার্কিন কমান্ড স্ট্রাকচার লজিস্টিক্সের সাথে যুক্ত করা ওয়াশিংটনের জন্য অত্যন্ত জরুরি। ট্রাম্পের চিঠিতে অত্যাধুনিক বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম ব্যবহারের যে সুযোগের কথা বলা হয়েছে তা আসলে এই দুটি চুক্তি স্বাক্ষরের বিনিময়ে একটি টোপ হিসেবে ব্যবহার করা হতে পারে। দর্শক, ট্রাম্প তার চিঠিতে লিখেছেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করবেন। নির্বাচনের ঠিক
3 দিন আগে 9 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি বা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড স্বাক্ষর করে। চুক্তির গোপনীয়তা এবং তড়িঘড়ি করে স্বাক্ষরের বিষয়টি এরই মধ্যে আলোচনা জন্ম দিয়েছে। অর্থনীতিবিদ এম রাজ্জাক এবং আনু মোহাম্মদের মতো বিশ্লেষকরা একে আধুনিক দাসত্বের দলিল হিসেবে মন্তব্য করেছেন। এই চুক্তির অধীনে বাংলাদেশ প্রায় ৭,১৩২টি মার্কিন পণ্যকে শুল্কমুক্ত বা নামমাত্র শুল্কে প্রবেশের অধিকার দিয়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের উপর শুল্ক 20% থেকে কমিয়ে মাত্র 19% করেছে। এই 1% শুল্ক ছাড়ের বিনিময়ে বাংলাদেশকে যে বিশাল বাজার মার্কিন কৃষিপণ্য, এলএনজি এবং বিমানের জন্য উন্মুক্ত করতে হয়েছে তাকে অসম বাণিজ্য হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির সবচেয়ে উদ্বেগের দিক হলো জ্বালানি ও বিমান ক্রয়ের বাধ্যবাধকতা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এই মুহূর্তে এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে বোয়িং বিমান কেনার সক্ষমতা নেই। ফলে ক্রয়গুলো সম্পন্ন করতে বাংলাদেশকে IMF বা অন্যান্য সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিতে হবে, যা দেশের ঋণ সংকটকে আরো বাড়িয়ে দেবে। অন্যদিকে এলএনজি গ্রুপের ক্ষেত্রে অ্যাক্সিলারেট এনার্জির সাথে যে চুক্তি হয়েছে তার দাম বাজার মূল্যের চেয়ে অনেক বেশি বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা মনে করেন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন হলো একটি দ্বিমুখী তলোয়ার। চুক্তির সমর্থকরা বলেছেন 19% শুল্ক হারের ফলে বাংলাদেশ ভারতের 18% সাথে প্রতিযোগিতা করতে পারবে, কিন্তু সমালোচকরা বলছেন মার্কিন তুলা আমদানির যে শর্ত দেওয়া হয়েছে তা পোশাক খাতের উৎপাদন খরচ এতটাই বাড়িয়ে দেবে যে এই 1% শুল্ক ছাড় কোনো কাজে আসবে না। এছাড়া ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত যে বিধিনিষেধ চুক্তিতে আরোপ করা হয়েছে তার ফলে বাংলাদেশ ভবিষ্যতে চীনের কোনো ডিজিটাল প্রযুক্তি বা ডাটাবেস ব্যবস্থা গ্রহণে বাধার সম্মুখীন হতে পারে। এটি বাংলাদেশের নিজস্ব সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের উপর একটি বড় আঘাত হতে পারে। সুতরাং চুক্তিটি মেনে চলা বাংলাদেশের জন্য লাভজনক হওয়ার চেয়ে বেশি এটি বেঁচে থাকার বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। আবার যুক্তরাষ্ট্র তার 2025 সালের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্পষ্টভাবে বাংলাদেশকে চীনের ট্রেড ডেফিসিট ডিসপ্যারিটি থেকে সরিয়ে আনার কথা বলেছে। ওয়াশিংটন আসলে বাংলাদেশকে চীনের সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন থেকে বিচ্ছিন্ন করে নিজেদের বলয়ে নিয়ে আসতে চাইছে। একে বলা হচ্ছে স্ট্রাকচারাল এক্সক্লুশন। বাণিজ্য চুক্তির একটি অন্যতম শর্ত হলো বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত পোশাক রপ্তানি করতে চায় তবে সেই পোশাকে ব্যবহৃত কাঁচামাল, সুতা ও তুলা অবশ্যই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে। বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্পের 80% কাঁচামাল চীন থেকে আসে। এই কাঁচামাল যদি এখন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে কিনতে হয় তবে বাংলাদেশের পোশাকের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং আন্তর্জাতিক বাজারে এর প্রতিযোগিতা করার ক্ষমতা কমে যাবে। সুতরাং চীনের প্রভাব কমাতে গিয়ে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশকে একটি নীতিগত দোটানার মধ্যে ফেলে দিয়েছে। একদিকে বাংলাদেশ চীনের কাছ থেকে সাশ্রয়ী মূল্যের সামরিক সরঞ্জাম ও অবকাঠামো ঋণ পাচ্ছে, যেমন মংলা বন্দর আধুনিকায়ন বা ড্রোন তৈরির কারখানা। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তা গ্যারান্টি ও উচ্চ প্রযুক্তির প্রস্তাব আসছে। ট্রাম্পের অভিনন্দন বার্তাটি মূলত বাংলাদেশকে এই দুই শক্তির একটিকে বেছে নেওয়ার জন্য পরোক্ষ তাগাদা দিচ্ছে। দর্শক, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের চিঠিতে যে মিত্র দেশগুলোর কথা বলা হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউসের নথিপত্র অনুযায়ী ভারতকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মেজর ডিফেন্স পার্টনার হিসেবে গণ্য করা হয়। ট্রাম্পের অভিনন্দন বার্তায় আঞ্চলিক মিত্রদের সাথে সহযোগিতার কথা বলার মাধ্যমে মূলত একটি বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের নতুন সরকারকে অবশ্যই নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগগুলোকে গুরুত্ব দিতে হবে এবং ভারতের সাথে একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে হবে। তবে এখানে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2024 সালের আগস্টের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তার সুযোগে যুক্তরাষ্ট্র এখন সরাসরি ঢাকার সাথে ডিল করতে চাইছে। ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ই বাংলাদেশের চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে শঙ্কিত। ট্রাম্পের বার্তাটি এমন এক সময় এসেছে যখন ভারতও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ পাঠিয়েছেন। ট্রাম্পের চিঠিতে মিত্রদের কথা বলার অর্থ হলো বাংলাদেশ যদি মার্কিন বলয়ে প্রবেশ করে তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো যেমন সীমান্ত হত্যা বা তিস্তা চুক্তির সমাধানে ওয়াশিংটন একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ
ওয়াশিংটন ঢাকাকে এই বার্তা দিচ্ছে যে ভারত ও যুক্তরাষ্ট্র মিলে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং বাংলাদেশকে এই ত্রিমুখী সমীকরণে যুক্ত হতে হবে। আমাদের বিশ্লেষণ হলো, ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সফল বিজনেস ডিলের ফলো আপ। ট্রাম্পের বার্তায় প্রতিরক্ষা চুক্তি যে তাগিদ দেওয়া হয়েছে তা মূলত বাংলাদেশের সামরিক বাহিনীকে মার্কিন প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী নির্ভরশীল করার একটি নকশা। বাণিজ্য চুক্তির বিষয়ে যে সমালোচনা হচ্ছে তার সত্যতা অস্বীকার করার কোনো উপায় নেই। নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার নবনির্বাচিত সরকারের হাত পা বেঁধে দিয়ে গেছে। তারেক রহমান সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই চুক্তির ক্ষতিকর দিকগুলো থেকে বেরিয়ে আসার উপায় খোঁজা। তবে ট্রাম্পের এই ব্যক্তিগত চিঠির পর চুক্তি থেকে সরে আসা মানেই হবে হোয়াইট হাউসের সরাসরি বিরাগভাজন হওয়া, যা বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে। আবার নাম উল্লেখ না করলেও ইন্দো প্যাসিফিক অঞ্চলের মিত্র বলতে ট্রাম্প ভারত কি বুঝিয়েছেন? বাংলাদেশের নতুন সরকারের জন্য ভারতের সাথে সম্পর্কের রিসেট বা নতুন সূচনা অত্যন্ত প্রয়োজন। দেখা যাচ্ছে তারেক রহমানের প্রতি ট্রাম্পের এই অভিনন্দন বার্তাটি আসলে বাংলাদেশের জন্য একটি অগ্নি পরীক্ষা। ফোর্সেস গোল 2030 অনুযায়ী বাংলাদেশের সামরিক আধুনিকায়নের জন্য মার্কিন সরঞ্জাম অবশ্যই দরকার, কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ কি পররাষ্ট্রনীতির স্বার্থশাসন এবং চীনের সাথে অর্থনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলবে? এই প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে